পরিযান পর্ব সংখ্যা 4। লেখনীতে ইস্তার রহমান সানজিদা। গল্প পাঠে আমি আফসানা পারভিন। যেই মালার জন্য এত কিছু করলো আর সেই মালাকে ফেলেই আরেকজনকে বিয়ে করে ঘরে তুলল আফতাব, সেটাই বুঝতে পারে না পরি। বেশি ভালোবাসায় মরিচ ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা, এই ভেবেই পরির মনে আগুন জ্বলে সবসময়। শুধু পরি কেন, এজন্য সোনালি আর রূপালিও বাবাকে অপছন্দ করে, তবে তা প্রকাশ করে না কেউই। কাজ শেষে আফতাব আসতেই তার দুই বিবি এগিয়ে গেলেন। জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন আর মালা গেলেন খাবার আনতে। তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে চারিদিকে। বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। গুমোট ভাবটা এতে কাটছে কিছুটা, কিন্তু এই সময়টাতে যেন চারিদিক ভয় ছড়িয়ে পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে বই কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে, এজন্য ঘুম আসছে না মালার। পাশেই জুম্মান বেঘরে ঘুমাচ্ছে। আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে, তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে। মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো, চোখটা সবে লেগে এসেছে। অমনি কারোর গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এমনভাবে চিল্লাচ্ছে, তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা। নিচতলার বারান্দায় সে এদিক ওদিক হারিকেন নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে, কেডা কোথা আইছো গো, ঘরে চোর আইছে চোর। মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায়। ততক্ষণে জেসমিন ও আফতাব বের হয়ে এসেছেন। কুসুমের গলার স্বরে সবার আগে পালকের ঘুম ভাঙল। রুমি আর মিষ্টিকেও ডেকে তুলল। ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না। আফতাব এগিয়ে এসে বললেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বলল, কর্তাবাবু, ঘরে চোর আইছে গো, চোর। মালা ঘোমটা টেনে এগিয়ে এসে বললেন, কস কি, কি চুরি করছে? কুসুম হালকা হেসে বলল, পরিয়া আপা থাকতে চুরি করব কেমনে? ব্যাটারে মাইরা ভর্তা বানাইয়া দিয়েছে। মালার চোখ কপালে। অন্ধকারের মধ্যে পরীকে খুঁজতে লাগলো মালা। কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল, ওই যে উঠানে পরি আপা, এতক্ষণে ব্যাটারে বাইন্দা ফালাইছে। বলেই মুখে হাত দিয়ে হাসল কুসুম। হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাব আর মালা এগিয়ে গেল উঠানের কোণে। বড় পেয়ারা গাছের সাথে লোকটার হাত দুটো বাঁধছিল পরি। লোকটার পুরো মুখে গামছা পেঁচানো, এতে চেহারা দেখা যাচ্ছে না। পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে। মোটা লাঠি নিয়ে উঠে দাঁড়ালো পরি। আফতাবের দিকে তাকিয়ে বলল, চোর ধরা শেষ আর আপনে অহন আইলেন? যাকগে, কাইল ওর বিচার কইরেন। আজ রাতভর এইহানে বৃষ্টিতে ভিজুক। আফতাব গোমরা মুখে তাকালেন পরির দিকে। অনেক কিছু বলতে চাইছে তিনি, কিন্তু রাত বেশি হওয়ায় আর কথা বাড়ালেন না তিনি। পরীকে ঘরে যেতে বললেন। উপরে দাঁড়িয়ে সবই শুনল রুমি, মিষ্টি ও পালক। এখন ওরা ভয় পাচ্ছে খুব। যদি নাইম, শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয়। ভাবতেই গলা শুকিয়ে এসেছে তিনজনের। পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলে, কোন চোর ধরেছে পরি? নাইম তো বলেছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে, তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল। রুমি নখ কামড়াতে কামড়াতে বলল, এই মেয়েটা তো খুব ভয়ানক রে। অন্ধকার ওকে কাবু করতে পারে না, বরং অন্ধকার ওকে দেখে কাবু হয়। না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে? এবার মিষ্টিও ভয় পেল খানিকটা, কোনো বিপদ হবে না তো? তখনই পরীকে আসতে দেখা গেল, তবে হারিকেনের আলোয় পরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখল ওরা। এতে ওদের ভয় আরও বেড়ে গেল। পরী ওদের দিকে তাকিয়ে বলল, আপনেরা ভয় পাবেন না। পরী থাকতে অন্দরমহলের কোনো মাইয়ার গায়ে কেউ হাত দিতে পারে নাই, আর পারবেও না কোনো দিন। আপনেরা অহন ঘুমাইতে যান, কাইল বিচার হবে, তখন সব দেখতে পারবেন। বলেই পরী চলে গেল। কিন্তু ওদের ঘুম কি আদেও আসবে? বড়সড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো মতে নাইম বা শেখর যদি হয়, তাহলে ওদের মানসম্মান সব শেষ। তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি। শুক্রবার মানে জুম্মার দিন জন্মেছে, তাই ছেলের নাম রাখা হলো জুম্মান। জুম্মান ওর মায়ের মতো কালো হয়নি, আব্বার গায়ের রং পেয়েছে, শ্যামবর্ণ। আমি প্রথমে জুম্মানকে কোলে নিতাম না, রূপাই রাখতো বেশি। তখন আমি পরীর দেখাশোনা করতাম। পরীর বয়স 5 বছর হয়েছে, কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম।
ছোট্ট পরী এতটা শক্ত তা কখনোই ভাবিনি আমি। আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকামাকড় পশু পাখি অনেক ভয় পেতাম। আম্মা সবসময় বলতো। রূপার ক্ষেত্রেও তাই, কিন্তু পরী সম্পূর্ণ আলাদা। ওকে কখনো ভয় পেতে দেখিনি। আমাদের রকচটা গরুটার দিকেও সাহস নিয়ে এগিয়ে যেত ও। গরুটাও ছুটে আসতো পরীকে গুঁতো মারার জন্য, কিন্তু পরী তৎক্ষণাৎ সরে যেত। দড়িতে টান খেয়ে গরুটা আর এগোতে পারতো না। তখন ভয় পাওয়ার বদলে পরী খিলখিলিয়ে হাসতো। তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমারও কখনো সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানোর। তারপর একদিন পরীকে সাপে কাটলো। তখন ওর বয়স 7 বছর। ওঝা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল, চোখ মুখ শক্ত করে বসেছিল পরী। এতটুকু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না। চোখ দুটো লাল হয়ে গেছে, পানি পড়ছে চোখ থেকে, কিন্তু মুখে শব্দ নেই। অথচ দেলোয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটলো, বিষ নামানোর সময় কী চিৎকার তার! তখন তার বয়স ছিল 16 বছর। কিন্তু ওইটুকু বয়সে পরী কিভাবে চুপ করে রইল? কী ভাবছিস পরী? তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গিয়েছি? না পরী, তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই। তাই টানা 1 সপ্তাহ ধরে আমার মনের সব কথা এই খাতায় বন্দি করেছি। তুই বড্ড কঠিন মানুষ পরী। তোর মনে আমরা দুই বোন ও আমার জন্যই ভালোবাসা আছে। এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস। আমি তা বেশ বুঝতে পারতাম। 7 বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি, সেই ঘৃণা আমিও আব্বাকে করতে পারি নাই। জানি না জুম্মানকে তুই আদৌ ভালোবাসিস কি না, তবে ছোট্ট ছেলেটাকে একটু ভালোবাসা দিস। ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচে না পড়ি। যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিনই বুঝবি। তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো, যার কথা শুনে তোর ইচ্ছা করবে, ইস, তোর জীবনে যদি এরকম কেউ আসতো তাহলে মন্দ হতো না। অবশ্য তাকে এতদিন তুই চিনে ফেলেছিস, কিন্তু দেখছিস কি না জানি না। সে হলো রাখাল। নামটা রাখাল হলেও সে রাখাল ছিল না। সে শুধুই আমার রাখাল, একান্তই আমার। স্কুলে পড়াকালীন বইতে কবিতা পড়তাম, রাখাল বাজাই বাঁশি, কেটে যায় বেলা। কিন্তু আমার রাখাল বাঁশি বাজাতে পারতো না, গরু ছাগলও চড়াতো না, কিন্তু তবুও সে রাখাল, আমাদের গ্রামের রাখাল রাজা। তবে পরেরটুকু আর পড়া হলো না পরীর। তার আগেই কোন একটা শব্দে সেদিকে তাকালো সে। এখন রাত অনেক, শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। তবে পরিবেশ বুঝতে পারছে যে অন্দরমহলে কোনো নতুন পুরুষের আগমন ঘটেছে। এ বিষয়ে বরাবরই পরি সচেতন। ভেতরে কোনো নতুন মানব আসা মাত্রই পরি তা টের পেয়ে যায়। খাতাটা বন্ধ করে হারিকেনের আঁচ কমিয়ে উঠে দাঁড়ালো সে। পালঙ্কের পেছন থেকে মোটা লম্বা লাঠিটা বের করলো। এই লাঠি দিয়েই ছোটবেলায় সে চর্চা করত, এখনও করে। বলতে গেলে লাঠি চালানোয় খুব পারদর্শী পড়ি। সময় পেলে লাটালাটি শুরু করে দেয় সে। অন্ধকার থাকায় মুখটা ঢাকতে হলো না পরীর, কারণ সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকেছে এবং চোর অন্ধকারেই চুরি করে। পরী তাই লাঠি হাতে বেরিয়ে পড়ল। প্রথমে গেল রান্নাঘরে। সেখানে গিয়ে সে চুপি চুপি কুসুমকে ডেকে তুলল। তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল। অন্ধকারে লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে। পুরো মুখে গামছা জড়িয়ে দিয়ে উঠোনের কোণে পেয়ারা গাছের সাথে বেঁধে দিল। ঘটনাটা কেমন যেন তাড়াতাড়ি ঘটে গেল। বৃষ্টিতে ভিজে গেলেও যেন শীত লাগছে না পরীর। শরীর আরও গরম হয়ে আসছে। সেটা কি রাগে? বেশি ঘাঁটাঘাঁটি না করে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল সে। সকাল হতেই সারা গায়ে ঢোল পড়ে গেল। কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছিল এবং পরী চোরকে ধরে ফেলে, আর আজকেই চোরের বিচার হবে। এই গুঞ্জনে কেউই ঘরে থাকতে পারল না। নৌকার ভেলায় চড়ে সোজা জমিদার বাড়িতে হাজির হলো। সবার আগ্রহ চোরের বিচার দেখা। সবাই ভাবছে চোরের এত সাহস হলো কীভাবে যে জমিদার বাড়িতে হানা দেয়। সারা রাত ঘুমাতে না পেরে মাথা ব্যথা হচ্ছে পালকের। মিষ্টি আর রুমিও একই অবস্থা। বাইরে লোকজনের আওয়াজ পেতেই ওরা বুঝল যে বিচার আরম্ভ হতে চলেছে। তাই ওরা ঘর ছেড়ে বের হলো। একটু এগোতেই মুখোমুখি হলো আবেজানের। তিনি বললেন, কই যাও তোমরা? বিচার দেখতে? রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই
তিনি বাজখাই গলায় বললেন, ব্যাটাগো সামনে যাও তো, মাথায় কাপড় কই, মাথায় কাপড় দাও তাড়াতাড়ি। কোনো রকমে তিনজন মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বের হয়ে গেল। বাইরে এসে দেখল অনেক মানুষ সেখানে, এক পাশে মহিলারা আর এক পাশে পুরুষ। পালক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগলো, কিন্তু অত মানুষদের মধ্যে খোঁজা কি সম্ভব? এর মধ্যেই আফতাবউদ্দিন এসে চেয়ারে বসলেন, সাথে আখিরও। এছাড়া গ্রামের কয়েকজন মুরব্বীও আছেন। চোরকে টেনে আনলো দুজন লোক। গামছাটা সরিয়ে মুখ দেখাতেই সবাই অবাক হয়ে গেছে। এ তো উত্তরপাড়ার কানাই, ওর এত বড় সাহস হলো কিভাবে? আফতাবউদ্দিন গোমরা মুখে কানাইকে জিজ্ঞেস করলো, তুই আমার বাড়িতে চুরি করতে এলি কোন সাহসে? তাও আবার অন্দরমহলে ঢুকেছিস? কানাই কোনো জবাব দিল না। রাতভর বৃষ্টিতে ভেজায় এখন জ্বরে কাঁপছে, মুখ থেকে কথা বের হচ্ছে না। এর মধ্যেই আখির বলে উঠল, যাই হোক, চুরি করেছে যখন শাস্তি পেতেই হবে। গ্রামের সবাই আমার ভাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর কানাই যা করেছে তা অন্যায়। এতে আমাদের জমিদারিকে অপমান করেছে সে, তাই ওর কঠিন থেকে কঠিনতর সাজা হওয়া উচিত। বাকিটা গ্রামের মুরব্বীরাই ভালো বুঝবেন। বলেই সবার দিকে দৃষ্টি মেলল আখির। পালক, মিষ্টি আর রুমি যেন প্রাণ ফিরে পেল। নাইমরা তাহলে নিরাপদ, কিন্তু ওরা এখন কোথায়? পালক দৌড়ে ভেতরে চলে গেল। ওর পিছু পিছু মিষ্টি, রুমিও এলো। বৈঠক ঘর পেরিয়ে ঢুকলো নাইমের ঘরে। ওরা রেডি হচ্ছিল। পালক গিয়েই প্রশ্ন ছুড়ে দিল, তোরা এখানে? বাইরে কি হচ্ছে জানিস কিছু? নাইম জুতার ফিতা বাঁধছিল। পালকের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবার ফিতা বাঁধতে বাঁধতে বলল, শুনলাম চোর ধরা পড়েছে, তাই আর বের হয়নি। ভেবেছি একসাথে রেডি হয়ে বের হব। রুমি পালককে ঠেলে ওর জায়গায় দাঁড়িয়ে বলল, চোরটাকে ধরেছে জানিস? পরি। পরির নামটা শুনেই চমকে তাকালো নাইম। শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলল, পরি ধরেছে? সর সর সর, গিয়ে দেখি কেমন চোর ধরেছে আমাদের পরি। মিষ্টি শেখরের কলার চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে বলল, ছাগল কোথাকার, আমরা কত ভয় পেয়েছি জানিস? ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি। শেখর কলার ছাড়িয়ে শার্ট ঠিক করতে করতে বলল, রাতে যে বৃষ্টি হয়েছে, বের হতাম কিভাবে? ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি। নাইম উঠে সোজা বাইরে চলে গেছে। বাকি সবাই বিচারে গিয়ে উপস্থিত হলো। পরি এখনও ঘুমে আচ্ছন্ন। রাতে ভেজার দরুন ওর গায়েও জ্বর নেমেছে। তাই তো ভোরে স্নিগ্ধ রশ্মি আখিপল্লবে পড়তেই কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে নেয় এবং আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘুমটা আর ধরে রাখতে পারল না পরি। কুসুম আর জুম্মান হন্তদন্ত হয়ে ছুটে পরির ঘরে ঢুকলো। ডেকে তুলল পরীকে। প্রথমে বিরক্ত হলো, পরে জুম্মানের কথায় অবাক চাহনিতে তাকালো পরি। জুম্মান বলেছে, পরিয়াপা, আব্বা কইছে কানাই কাকার হাত কাইটা ফালাইতে, চুরির সাজা নাকি এইটাই ভালো। পরে ঘুম পুরোপুরি ছুটে গেল। একটানে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আলমারি খুলে নিজের বোরখাটা গায়ে জড়িয়ে নিল। নিকাবটা আটকে দিল। চোখ দুটো খোলা রাখলো না, পাতলা কাপড়ে ঢেকে নিল রক্তিম চোখ দুটো। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। অন্দরমহল থেকে বের হয়ে যেই না বৈঠক ঘরে পেরুতে যাবে, তখনই বাদশাদে মালা মেয়ের হাত টেনে ধরে বলে, কই যাস? কম্পিত কণ্ঠে পরি বলে উঠল, আম্মা, কানাই কাকার হাত কাটবো আব্বাই। মালা মাথাটা হালকা নিচু করে জবাব দিল, হ। পরি জোর গলায় বলে, আব্বা অন্যায় করতাছে আম্মা, আমারে যাইতে হইব, আমার হাত ছাড়েন। পরির কথায় হাতটা আরও শক্ত করে ধরলেন মালা। তুই যাবি না পরি, মনে আছে আমারে কি কথা দিছস তুই? মনে আছে আম্মা, আপনারে কথা দিছি, আমার এই মুখ কোনো পুরুষরে দেখামু না, তাই লাইগাই বোরখা পরছি। অহন হাত ছাড়েন আম্মা। কিন্তু মালা ছাড়ল না। সে মেয়েকে এত লোকের সামনে যেতে দেবে না কিছুতেই। জোরাজোরি এক পর্যায়ে জেসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে বলল, পরিরে যাইতে দেন আপা, কিছু হইব না, একটা মানুষের প্রাণ বাঁচবে। অতঃপর জেসমিন মাথা দুলিয়ে পরীকে যেতে বলল। এই প্রথম পরী কৃতজ্ঞতার সহিত তাকালো জেসমিনের দিকে। তারপর ছুটে গেল বিচার সবাই। এদিক ওদিক না তাকিয়ে পরী এক দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়ালো। মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব। আর চোখে সামনে বসা মুরব্বীদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে বললেন, তুমি এখানে? ঘরে যাও। পরী অন্তত নমনীয় কণ্ঠে বলে, এখানে অন্যায় হইতাছে আব্বা, আর যেহানে অন্যায় হয় সেহানে আমি থাকি, তা আপনে জানেন। আফতাব উত্তর দিলেন না। তবে আখির বলল, কি অন্যায় পরী?
তুই জানোস না যে কানাই চুরি করেছে, এই বিচারই ঠিক হবে, তুই ঘরে যা। ঘৃণার দৃষ্টিতে আখিরের দিকে তাকালো পরি, কিন্তু চোখ দুটো নেকাবের আড়ালে থাকায় তা আখির দেখতে পেল না। আব্বা, কানাই কাকা চোর হয়েছে তো আপনাকেও কারণে। একবার ভাইবা দেখেন, বন্যায় সব ভাইসা গেছে কাকার, অহন পোলাপাইন লইয়া কেমনে থাকবো কাকাই? আপনারা যদি সাহায্য করতেন তাহলে তো কাকাই চুরি করতে আইতো না। পরীর কথায় চুপ করে রইল আফতাব সহ সব মুরব্বীরা। কথাটা পরি ঠিকই বলেছে, এই বন্যায় তো কারোরই কাজ নেই, ভরসা করার মতো তো ওদের একজনই আছে, সেটা হলো আফতাব। আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখার। পরি আবার বলতে লাগলো, পেটের ক্ষুধা কখনো ধর্ম মানে না। ক্ষুধা এমন একটা জিনিস যা সব ধর্মই হার মানে। ক্ষুধা জ্বালা বড় জ্বালা, তা একটু বুঝেন। কানাই কাকার হাত নাকাইটা তারে একটা কাম দেন, ওই হাত দিয়া খাইটা খাইব উনি। ওনার হাত কাটলে বউ পোলাপান গো কি খাইব? হেই তো মরবই, তার সাথে বউ পোলাপানও মরব। কাকা চুরি কইরা অপরাধ করছে, তার সাজা সে রাতভর পাইছে, অহন তার হাত কাইটা। আপনারা অন্যায় কইরেন না, এমনও তো হইতে পারে কাকার হাত দুইটাই আপনাগো একদিন কাজে লাগবো। কথাগুলো শেষ করেই পরি পা বাড়াই অন্দরমহলে। তবে এতটুকু সময়ে বলা কথাগুলো শুনে সবাই চুপ করে গেল। আফতাবও কিছু বলল না। বিচারের বাকি কাজ তিনি মুরব্বীদের হাতেই ছেড়ে দিলেন। কেউ কোনো কথা বলতেছে না দেখে গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক যিনি, সে বলে উঠল, পরি তো হক কথাই কইছে, কানাইয়ের বউ পোলাপাইন গো কথাও তো ভাবতে হইব। তারপর তিনি আফতাবের দিকে তাকিয়ে বললেন, তুমি কি কও আফতাব? কানাই রে কি করবা? আফতাব মাথা নিচু করে বলল, আপনেরা যা ভালো বুঝেন তাই করেন। কথা তো সব পরেই বলে দিছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো, কানাইকে কাজ দেওয়া হলো সম্পানের সাথে, যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে। পেটের দায়ে সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করতে, কারণ এই গায়ে ধনী বলতে আফতাব। আরও কয়েকজন আছে, তবে এই মুহূর্তে তাদের ঘরবাড়িও নদীর গর্ভে বিলীন হয়ে আছে। তাই সে জমিদার বাড়িতেই এসেছে চুরি করতে। কিন্তু কপাল খারাপ যে পরীর হাতেই ধরা পড়ল। যখন ওর হাত কাটার নির্দেশ দেওয়া হয় তখন সে হাউমাউ করে কেঁদেছিল, বারবার ক্ষমা চেয়েছিল, তার হাত যেন না কাটা হয়, কিন্তু কেউ শোনেনি। এখন কানাই পরীর প্রতি কৃতজ্ঞ হলো, মনে মনে প্রতিজ্ঞা করলো কোনো এক সময় পরীকে কৃতজ্ঞতা জানাবে। নাইমের চোখ দুটো খুশিতে চকচক করছে পরীকে দেখে। এতক্ষণ ধরে মেয়েটার মধুর বাণী শুনছিল সে, গলার স্বরটা সত্যি খুব সুন্দর, এখনও কানে বাজতেছে। কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছে আরও প্রবল হচ্ছে। তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধ করেছে ওদের। শেখর নাইমের কাঁধে হাত রেখে বলল, এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম, আশা দেখছি এখানেই ছাড়তে হবে, না হলে আশার জালে আমরাই পেঁচাবো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম বলল, উহু। এখন মেয়েটাকে দেখার ইচ্ছা আরও গভীর হলো।